এবছর আমি গিয়েছিলাম মানাসলু, মধ্য নেপালের একটা শৃঙ্গ, 8 নম্বর 8ম উচ্চতম শৃঙ্গ, 8163 মিটার। অন্যান্য বছরের সঙ্গে এবছরের ফারাকটা, অন্যান্য যে আরোহণগুলো আমি করেছি 8000 মিটারের উপর, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, কিংবা ধওলাগিরি গিয়েছিলাম, মাকালু ক্লাইম্ব করেছিলাম, কিংবা এবছর চয়ু, সবই গিয়েছিলাম এপ্রিল মে মাসে। আমাদের পাহাড়ে 3টে সিজনে আমরা যাতায়াত করি। এক হচ্ছে স্প্রিং টাইম, যেটাকে বলি আমরা এপ্রিল মে, আরেকটা অটাম, বসন্ত, প্রথমে একটা বসন্তকাল, এটা হেমন্ত, সেপ্টেম্বর অক্টোবর, আর জেনারেলি উইন্টারে ক্লাইম্ব, শীতকালে ক্লাইম্বটা খুব কঠিন। তাছাড়া জেনারেলি আমরা সমস্ত যে 8000 মিটার পিক সেগুলো এই বসন্তকালেই আরোহণ হয়। কিন্তু এই কিছু শৃঙ্গ আছে যেগুলো বসন্তকালের থেকে হেমন্তকালে, এই অটামে অনেক বেটার ক্লাইম্ব হয়। তার মধ্যে একটা হচ্ছে এই মানাসলুতে আমি বেরিয়েছিলাম। সাধারণত আমাদের এই 8000 মিটার শৃঙ্গগুলিতে প্রায় 55-60 দিন সময় লাগে, কিন্তু মানাসলুতে কিংবা গত 2-1 বছর ধরে আমি দেখছিলাম যে সময়টাকে অনেকটা কমাতে পারি, সেই জন্য মানাসলুতে একটু পরেই বেরিয়েছিলাম। এবছর আমি বেরিয়েছিলাম 7ই সেপ্টেম্বর। এখান থেকেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমি সোজা চলে গিয়েছিলাম কাঠমান্ডু। পরের দিনই ওখান থেকে গাড়িতে ভোরবেলায় বেরিয়ে গাড়ির রাস্তা শেষ হয়েছে আরুঘাট, সেই আরুঘাটে পৌঁছেছিলাম। এই রাস্তাটা এই ধওলাগিরি যেমন হয়, ধওলাগিরি, অন্নপূর্ণা, রাউন্ড ধওলাগিরি ট্রেক, রাউন্ড অন্নপূর্ণা ট্রেক, তেমনি মানাসলুরও রাউন্ড অফ মানাসলু ট্রেক হয়, মানাসলুকে বেস করে 4-5 দিন ঘুরে। কিন্তু এবছরই এপ্রিল মাসে নেপালে যে আর্থকোয়েক হয়েছিল, তাতে পুরো রাস্তাটাই ভেঙে চুরে গেছে। এবং যখন আমি আরুঘাটে পৌঁছলাম তখনও দেখলাম বাড়ি ঘর সব ভেঙে আছে, হোটেলগুলো ভেঙে আছে। আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেল এমন ক্র্যাক হয়ে আছে যে আমার শুতে ভয় লাগছিল যে রাত্রিবেলা না হুড়মুড় করে ভেঙে পড়ে। তো এই জিনিসগুলো আমি দেখেছিলাম। এবং এই আর্থকোয়েকের জন্য যা হয়েছে যে রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে, ওই আরুঘাট অবধি গাড়ি যাচ্ছে, তার উপরে হোটেল ভেঙে আছে বলে ট্রেকিং রুটটাও আপাতত বন্ধ। আমরা আরুঘাটে পৌঁছে গিয়েছিলাম 8 তারিখে। 9 তারিখে হেলিকপ্টারে সোজা পৌঁছে গিয়েছিলাম সামাগাঁও, একদম শেষ গ্রাম এই রাস্তা। 9 তারিখে সেখানে পৌঁছেই আমি দেখলাম যে খুব তাড়াতাড়ি এতটা উঠে এসেছি, প্রায় 3500 মিটারের উপর সামাগাঁও। সেই জন্য গিয়ে লাঞ্চ করে তারপরে আমি একটু হাইট গেইন করতে বেরিয়ে গিয়েছিলাম, আমি এবং আমার শেরপা পেম্বা। গত কয়েক বছরের মতন এবছরও পেম্বাই আমার সঙ্গে ছিল। সেদিন ওঠানামা করে একটুখানি নিজেকে অ্যাক্লিমেটাইজ করে নিয়েছিলাম। খুব সুন্দর গ্রাম এই সামাগাঁও, তার সামনে একটা বিরাট লেক, সেই লেকে জল সেই মানাসলুর গ্লেসিয়ার থেকে এসে পড়ছে, সেই জলেই লেক, এবং সেই জল থেকেই লেক থেকে আরেকটা যে নদী ছোট বেরিয়ে এসছে সেটাই বুধিগণ্ডকী হয়ে নিচে বেরিয়ে এসছে। এই রাস্তাতেই আমরা যখন সামাগাঁও পৌঁছে গেলাম 9 তারিখে বাকি সময় রেস্ট নিয়ে 10 তারিখে উঠে গেলাম বেস ক্যাম্প খুব স্পিডে। 7 তারিখে এখান থেকে রওনা দিয়ে, আগে কোনোবার হয়নি যে 3 দিনের মধ্যেই আমি বেস ক্যাম্প পৌঁছে গিয়েছি। 10 তারিখ বেস ক্যাম্প পৌঁছে গেছি এবং তারপর থেকেই অ্যাক্টিভিটিস, মাউন্টেনিং অ্যাক্টিভিটিস। 11 তারিখ পুজো হলো, তারপর 2 দিন রেস্ট নিলাম, তারপর উঠে গেলাম ক্যাম্প 1, ক্যাম্প 1-এ কাটিয়ে তারপর কয়েকদিন ক্যাম্প 1-এ ছিলাম 3 রাত, তারপর উঠে গেলাম ক্যাম্প 2, ক্যাম্প 2 থেকে আবার নেমে আসলাম নিচে। এইভাবেই চললো জার্নি। প্রথমে একবার ক্যাম্প 1 উঠে গিয়ে নেমে আসলাম, তারপরে ক্যাম্প 1 উঠে গিয়ে 3 দিন থাকলাম, তারপর ক্যাম্প 2 উঠে গিয়ে ফের নেমে আসলাম বেস ক্যাম্পে। এরপর ওয়েট করতে থাকলাম কবে ওয়েদার ভালো থাকবে। কিন্তু মানাসলুর একটা সবথেকে সমস্যা হচ্ছে এর ওয়েদার ঠিক আসে না। যখনই আমরা ওয়েদার রিপোর্ট পাচ্ছি তারপর দেখছি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য মানাসলু আরোহণের একটা সবথেকে ডিফিকাল্ট হচ্ছে এর ওয়েদারটা কোনোভাবেই ম্যাচ করে না। বহুবার আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের 25-26 তারিখ প্রথমে খবর আসলো ভালো ওয়েদার থাকবে, সেই বুঝে একরকম প্ল্যান করলাম। পরে দেখা গেল 25-26 তারিখ চেঞ্জ হয়ে গেল, তখন বললো 27-28 তারিখ হবে। সেই বুঝে আমি উঠেও গেলাম, বেস ক্যাম্পে 3 রাত কাটালাম। সামিট অ্যাপ্রোচ করতে গিয়ে ক্যাম্প 1-এ 3 রাত কাটালাম। ক্যাম্প 1 থেকে আরও উঠে গেলাম ক্যাম্প 2-তে, ক্যাম্প 2-তে 2 রাত কাটালাম, কিন্তু ওয়েদার আর ভালোই হয় না। অবশেষে খবর আসলো 30 তারিখ সেপ্টেম্বরের, 1 তারিখ অক্টোবরের আর 2 তারিখ অক্টোবরে ওয়েদার ভালো থাকবে।
সেই জন্য আমি ঠিক করলাম যে 30 তারিখটাকে ছেড়ে দেবো। যদি যেরকম ওয়েদার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, হয়তো 30 তারিখের ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট হয়ে 1 তারিখ হতে পারে। সেই জন্য আমি মাঝামাঝি 1 তারিখটাকে টার্গেট করলাম। যদি 1 তারিখে না হয় তাহলে 2 তারিখ টার্গেট যেতে পারবো। সেই বুঝে আমি 30 তারিখ উঠে আসলাম ক্যাম্প 4। 30 তারিখ রাতেই 12:30 নাগাদ আমি রওনা দিলাম। খুব ভালো স্পিড ছিল। আমি যেরকম জোরে হাঁটছিলাম, দেখা যায় আমি আমার শেরবাককে বলছিলাম যে হয়তো মাঝরাতে আমি পৌঁছে যাব। সেই জন্য আমি বললাম যে গ্যাপ দিয়ে স্টপ করে আমি এগোলাম। কারণ দিনের বেলায় না পৌঁছলে, সূর্যোদয় না হলে আমি ছবি তুলতে পারবো না। সেই বুঝে আমি যখন সেই স্পিডেই আমি যখন গেলাম, তাতেও আমি দেখলাম 5টা নাগাদ আমি পৌঁছে গিয়েছিলাম একদম সামিটের কাছাকাছি। তখন আরও একটু সময় নিয়ে প্রায় 5:15 নাগাদ আমি সামিটের কাছে পৌঁছলাম। তখনও সূর্যোদয় ঠিকঠাক হয়নি, যার জন্য আমি 0.5 ঘন্টা ওয়েট করেছিলাম সামিটে ছবি তোলার জন্য। তারপর ছবি তুলে সেদিনই 7:30 নাগাদ আমি আবার সামিট ক্যাম্পে পৌঁছে গেলাম রিটার্ন করে। কিন্তু তখন আমার মাথায় ছিল 2 তারিখ থেকে ওয়েদার খারাপ হবে। সেই জন্য আমার মাথায় ছিল যত তাড়াতাড়ি সম্ভব আমি বেস ক্যাম্পে নেমে আসবো। এবং আমি দেখলাম যে স্পিডে আমি নামছি, তাতে আমি প্রতি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা ক্যাম্প আমি নেমে আসতে পারবো। সেই হিসাবে আমি বেস ক্যাম্পে হয়তো দেখা যাবে সন্ধ্যার মধ্যে নেমে আসতে পারবো। সেই টার্গেট নিয়ে নামতে শুরু করলাম। কিন্তু যখন ক্যাম্প 3 থেকে কিছুটা নিচে নেমেছি, প্রচুর ক্রিভাস, সব লাফিয়ে পার হচ্ছিলাম, তখন একটা ক্রিভাস লাফিয়ে পার হতে গিয়ে সফট স্নোতে পা ঢুকে আমার ডান পায়ের অ্যাঙ্কেল মোচড় খেয়ে যায়, টুইস্ট হয়ে যায়। কিন্তু সেই প্রচণ্ড যন্ত্রণা, সেই অবস্থাতে আমি নেমে এসেছিলাম। সেদিনই 6টার সময় আমি বেস ক্যাম্পে নেমে আসি। তারপরের দিন রেস্ট নিই। এর মধ্যে খবর আসে উপরে দুজনই ফ্রান্স থেকে এসেছিল। একজন অস্ট্রেলিয়া আর একজন ফ্রান্সের। একজন মারা গেছে, একজন খুব বাজে অবস্থা, যে তার সেরিব্রাল এডিমা হয়ে গিয়েছিল। তো তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, পরের দিন তাদের রেস্কিউয়ের ব্যাপারটা দেখতে। সেই জন্য পরের দিন আমরা সবাই বেস ক্যাম্পে ছিলাম। এবং তারপরের দিন 1 তারিখে সামিট করে 1 তারিখে নেমে এসেছিলাম, 2 তারিখে বেস ক্যাম্পে ছিলাম, 3 তারিখে আমরা নেমে আসলাম সামাগাও। এই হচ্ছে আমাদের জার্নি। তারপরে গতানুগতিক পরের দিন সামাগাও থেকে হেলিকপ্টারে চলে আসলাম আরুঘাটের কাছাকাছি আর একটা জায়গায়, আরাক্ষেত বলে। এবং সেদিনই রাত্রিবেলা একটা গাড়ি ঠিক করে আমি ভোরবেলায় 4 তারিখ ভোরবেলায় এসে পৌঁছে গেলাম কাঠমান্ডু। এই হচ্ছে আমাদের মানাসলু জার্নির পুরো গল্প। যদি আমি 8000 মিটার শৃঙ্গ আমার অ্যাটেম্প্ট ধরি, তাহলে এটা আমার 7 নম্বর অ্যাটেম্প্ট। এর আগে এভারেস্ট পরপর বছরে, প্রতি বছরই আমি 2010 থেকে 8000 মিটার পিকের দিকে যাচ্ছি। এভারেস্ট গেছি, সাকসেস হয়েছে, কাঞ্চনজঙ্ঘাও হয়েছে, আমি সফল হয়েছিলাম। তারপর বছর অন্নপূর্ণা, 2013 ধওলাগিরিতে প্রথম হোঁচট খেলাম। প্রায় 8100 মিটার থেকে নেমে আসতে বাধ্য হয়েছিলাম, যে একটা ডিজাস্টার হয়ে গিয়েছিল, তুষার ঝড় শুরু হয়ে গিয়েছিল। তারপর বছর আবার মাকালু 5th হাইস্ট পিক, সেটাও ক্লাইম্ব করলাম। তখন আমি হয়েছিলাম এমন একজন ভারতীয়, প্রথম ভারতীয়, একমাত্র ভারতীয় যার 4টে 8000 মিটার পিক আরোহণ আছে। এবছরই এপ্রিল মাসে আমি গিয়েছিলাম চৈউ, 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ। কিন্তু এবছর এপ্রিল মাসে ভূমিকম্পের জন্য তিব্বত, নেপাল সমস্ত বন্ধ করে দেয়। তখন আমি উঠে গিয়েছিলাম প্রায় অ্যাডভান্স বেস ক্যাম্পে। হয়তো খুব ভালোভাবেই ক্লাইম্ব হয়ে যেত, খুব সুস্থ ছিলাম এবং ওয়েদার খুব ভালো ছিল। কিন্তু যেহেতু সরকার বন্ধ করে দিয়েছে, আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের সবাইকে নামিয়ে নিয়ে এসেছিল ওরা, তো সেটা হয়নি। এবছর আবার ওই জন্য টার্গেট নিলাম যে কিছু শৃঙ্গ আছে যারা এই হেমন্তকালে, অটামে তাদের ক্লাইম্ব হওয়াটা অনেক সোজা, কম্পারেটিভলি সোজা। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে অটামেই এই মানাসলু যাব। মানাসলু যখন আরোহণ করলাম, সেই আমারই রেকর্ডটা, যেটা 4টে 8000 মিটার ছিল, 5টা 8000 মিটার আরেকটা বাড়লো। যে আমি এখন একমাত্র ভারতীয়, অসামরিক ভারতীয়, যার 5টা 8000 মিটার পিক আরোহণ আছে। অন্যান্য শৃঙ্গের সঙ্গে এইখানে আমি কিছুটা ফারাক দেখেছি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমার এই গত এতবার এক্সপিডিশনের যে এক্সপিরিয়েন্সটা, এটা আমার খুব ভালো কাজে লেগেছিল। এবং এতটাই কাজে লেগেছিল, অন্যান্যবার আমার সানবার্নে হাত মুখ পুড়ে যায়, প্রচণ্ড এফেক্ট হয় শরীরের উপরে। এবছর একদম কোনো এফেক্ট হয়নি সেই তুলনায়। মুখ যতটুকু একটু সানবার্ন হয়েছে, সেটা তো খুব স্বাভাবিক, এমনি ট্রেকিংয়েই হয়, কিন্তু সেই জায়গাগুলো হয়নি। খুব সুস্থ ছিলাম। অন্যান্যবার কিছু না কিছু পেটের সমস্যা হয় কিংবা কিছু শারীরিক সমস্যা আমি ফেস করি। এবছর কোনো রকম সেই সমস্যা হয়নি। শুধুমাত্র এই এক্সপিরিয়েন্স আমাকে
ঠিকঠাক রাখতে পেরেছিল। তারপর অন্যান্য বছর আমি মাঝে মাঝে কিছু কিছু সময় টাইম পাসটা নিয়ে সমস্যা হয়, বহুদিন ওইখানে বোর হয়ে যায় লোকে, একটা হোম সিকনেস অনেকের আসে। আমার হয়তো কোনোদিন হোম সিকনেস আসেনি, কিন্তু কিছু কিছু সময় হয়তো মনে হয়েছে বাকি সময়টা কাজটা কি করব, সারাদিন হয়তো কোনো কাজ নেই। কিন্তু এই বছর আমি খুব নিজেকে এনগেজ রেখেছিলাম, পুরো লেখাটা, পুরো জার্নির লেখাটা আমি লিখে ফেলি, সেই লেখাটা কমপ্লিট করে নিয়ে এসেছি। তো আমি খুব নিজেকে নিয়ে খুব সুস্থ ছিলাম, ব্যস্ত ছিলাম এবং খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। এবং সেটা হয়েছে এই গত 6টা যে 8000 মিটার পিকে আমি গিয়েছিলাম, তার এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগিয়েছে। আর যেটা মানাসলুকে বলা হয় একটা মহিলা শৃঙ্গ, মহিলা এবং মন, মহিলা এবং মন, মানে এটা নাকি সবাই পায় না। যেমন ওরাই বলছিল, নেপালিরাই, যে মহিলার মন কিংবা মহিলাকে বোঝা যেমন খুব দুঃসাধ্য কিংবা কষ্টকর, মানাসলুও তাই। এবং মহিলারা যেমন কারো ভালো লাগলে যেমন তাকে সমস্ত উজাড় করে দেয়, মানাসলুও যদি ভালো লাগে তাকে উজাড় করে দেয়। আমার মনে হয় আমি মানাসলুর সেই ভালো লাগাটা উজাড় করে পেয়েছি, তাই জন্যই এত খুব কম সময়ে 7ই এপ্রিল বেরিয়ে, হয়তো প্রথমেই ওয়েদার ভালো থাকলে 25-26 7ই অক্টোবর বেরিয়ে ওয়েদার ভালো থাকলে হয়তো 25-26 অক্টোবরেই আমরা ক্লাইম্ব করে নিতে পারতাম। মানে এই 20 দিনের মধ্যে যে আরোহণ, এটা কোনোদিন আমি ভাবতে পারি না একটা 8000 মিটার পিকে। সেখানে মানাসলুর সেই সহযোগিতাটা হয়তো আমি পেয়েছিলাম। এবং আমি নিজেও ফিল করেছি যে সত্যি মানাসলুর মন বোঝাটা একটু কঠিন, এবং যাকে সে ভালোবাসে হয়তো তাকে খুব উজাড় করিয়ে দেয়। আমার সঙ্গে আর্নাল্ড বলে একজন ছেলে ছিল, সে বলেছিল 75 দিন ওয়েট করেও সে ক্লাইম্ব করতে পারেনি। এতটাই তার উপরে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল মানাসলু, যে এত স্নোফল হয়েছে। 4 নম্বর ক্যাম্পে দুবার উঠে গিয়ে সে বাধ্য হয়েছিল শুধু বেস ক্যাম্পে না, সামাগাওতে নেমে যেতে। এবং সামাগাওতে নেমে গিয়েছিল স্নোফলের ধাক্কায়। যখন ফিরে এসছে দেখে যে তাঁবুর উপরে 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার করে বরফ জমে গেছে। বেস ক্যাম্পে তার এই অবস্থা হয়েছিল। সে বারে বারে হাসতো আর আমাকে বলতো, মানাসলু হচ্ছে মহিলা, তার যাকে পছন্দ হবে তাকে সে উজাড় করে দেবে, যার পছন্দ হবে না তাকে সে সহ্যই করবে না। এবং আমিও সেটা প্রতি পদে পদেই হয়তো বুঝেছি। এবং আমার মনে হয়েছে মানাসলু হয়তো আমাকে খুব পছন্দ করেছিল বলেই হয়তো এত সুন্দরভাবে আমার পা মুচকে যাওয়ার পরেও আমি যে বেস ক্যাম্পে নেমে আসতে পেরেছি। আমার মনে হয় মানাসলুর সেই সহযোগিতা আমি পেয়েছিলাম।